হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমাদের যেই বিষয়ে সাজেশনটা দেবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশন। তো আজকের যে সাজেশনটা সেটা তোমরা খুব অতি মনোযোগ সহকারে শুনো, কারণ এই সাজেশন থেকে বহু কমন তোমাদের কিন্তু এইবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা তোমাদের আসছে সামনে, তো তার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো আমি অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে যেটা তোমরা 2 মার্কের জন্য দেখবে, 2 মার্কগুলো বলছি প্রথম অধ্যায়ের। অসিয়া রেজিম কি, লেতর দ্য ক্যাশে কি, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন, সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং কোনটা বেশি গুরুত্ব সেটা আমি বলছি না, সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইথ ও কার্ভি কি, ফ্রান্সকে কে এবং কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, ওয়েলথ অফ নেশন গ্রন্থে অ্যাডাম স্মিথের বক্তব্য কী ছিল, রুশো কে ছিলেন, তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম লেখো, ফিজিওক্র্যাটস কাদের বলা হয়, টেনিস কোর্টের শপথ কী, বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী ছিল, প্যারি কমিউন কী, সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কী বোঝো। এবার 4 মার্কে আসছি। প্রথম অধ্যায় থেকে তোমরা 4 মার্ক যেটা দেখবে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন, এটা তোমরা ভালো করে দেখো। 4 মার্কে আরেকটা দেখবে, ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, টিকা তোমরা যেগুলো দেখবে এখান থেকে টেনিস কোর্টের শপথটা তোমরা টিকা হিসেবে দেখতে পারো, এবং ফরাসি সমাজতন্ত্রের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও, এটাও তোমরা কিন্তু টিকা আকারে দেখতে পারো। এবং আরেকটা টিকা আকারে দেখতে পারো, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল, বা এটা টিকা আকারে দেখতে পারো তোমরা। 8 মার্কের মধ্যে প্রথম অধ্যায় থেকে 8 মার্কের যে সমস্ত জিনিস দেখবে সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, এটাও খুব ভালো প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ে 2 মার্ক তোমরা যেগুলো দেখবে, কোড নেপোলিয়ন কি, সিজালপাইন প্রজাতন্ত্র কী ছিল, ব্যাংক অফ ফ্রান্স বলতে কী বোঝো এবং এটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়, কনফেডারেশন অফ দ্য রাইন কি বা রাইন রাষ্ট্রসংঘ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, ভালো প্রশ্ন, এটা দেখে যাবে। লিজিয়ন অফ অনার কি। তাহলে 2 মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো দেখবে। আরও কিছু দেখো 2 মার্কে, পোড়ামাটি নীতি কি বলে, বা পোড়ামাটি নীতি কাকে বলে, বা পোড়ামাটি নীতি কী দেখতে পারো, শতদিবসের রাজত্ব কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং স্পেনীয় ক্ষত কি, এটাও খুব ভালো প্রশ্ন। 4 মার্কের তোমরা যেখানে দেখবে দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কে দেখবে কোড নেপোলিয়ন টিকা আকারে। ট্রাফালগারের যুদ্ধের কারণ কি ছিল, এটা দেখবে। মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, এটা তোমরা দেখবে 4 মার্কের জন্য। 8 মার্কে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দেখবে সেটা হচ্ছে নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো, ভিভিআই প্রশ্ন, এটা তোমরা দাগিয়ে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা ভিভিআই বলে দিচ্ছি, নেপোলিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় অধ্যায়ে চলে যাবো এবার আমরা। তৃতীয় অধ্যায়ের থেকে 2 মার্ক তোমরা যেগুলো দেখবে, ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো, মেটারনিক যুগ বলতে কী বোঝো, কার্লসবার্গ ডিক্রি কি, চতুষ্শক্তি বলতে কী বোঝো, জুলাই অর্ডিন্যান্সের বিষয়বস্তু কী ছিল। তারপরে তোমরা দেখবে ইয়াং ইতালি দলের মুখ্য ভূমিকা বা মুখ্য উদ্দেশ্য কী ছিল, কার্বনারি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, রক্ত ও লৌহ নীতি কী, এমস টেলিগ্রাফ বলতে কী বোঝো বা এমস টেলিগ্রাফ কী, কাকে এবং কেন মুক্তিদাতা জার বলা হয়, এটা তোমরা ভালো করে দেখবে। আরেকটা তোমরা দেখতে পারো কুলটুর ক্যাম্প কী। 4 মার্কে যে সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে দেখবে তৃতীয় অধ্যায় থেকে, সেগুলো হচ্ছে মেটারনিক ব্যবস্থা টিকা আকারে। এছাড়া দেখবে ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কী ছিল, এবং ফরাসি বিপ্লবে এই ভিয়েনা সম্মেলনের আদর্শ কতটুকুনি ছিল সেটা তোমাদের দেখতে হবে। আচ্ছা, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের কারণগুলি কী ছিল, জুলাই বিপ্লব 1830 সালে সংগঠিত জুলাই বিপ্লবের কারণগুলি দেখতে হবে। মেটারনিক তন্ত্রের পতনের কারণগুলি কী ছিল, এটাও তোমরা দেখতে পারো 4 মার্কের। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি অথবা ক্যাভুরের ভূমিকা, খুব ভালো প্রশ্ন।
রক্ত ও লৌহনীতিটাও তোমরা কিন্তু 4 মার্কে দেখে যেতে পারো। আরেকটা আছে বলকান সমস্যার কারণগুলি কী ছিল এবং সর্বজার্মানবাদ কী, এগুলো তোমরা ভালো করে দেখবে 3 অধ্যায় থেকে। 3 অধ্যায়ের যে 8 মার্কগুলো দেখবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল উল্লেখ করো। তাহলে 8 মার্কের বলে দিলাম 3য় অধ্যায় থেকে। 4র্থ অধ্যায় থেকে 2 মার্কের যেগুলো দেখবে শিল্প বিপ্লব কী, ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন, ফ্যাক্টরি প্রথা কী, শ্রম বিভাজন নীতি বলতে কী বোঝো, প্যারি কমিউন কী, সম্পদ নির্গমন তত্ত্ব কী, নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 অধ্যায়ের। 4 অধ্যায়ের 4 মার্কে তোমরা যেগুলো দেখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল, এছাড়া ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন, 4 মার্কে। 8 মার্কে তোমরা দেখবে যেটা শিল্প বিপ্লবের কারণ এবং ফলাফলগুলি উল্লেখ করো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফলগুলি উল্লেখ করো এবং সাম্রাজ্যবাদে কার্লসমার্কের ভূমিকা, এটাও তোমরা দেখে যেতে পারো 4 অধ্যায় থেকে। 5 অধ্যায় থেকে 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়, রক্তাক্ত রবিবার কী, এপ্রিল থিসিস কী, নিউ ইকোলজি বলতে কী বোঝো, প্রথম বিশ্বযুদ্ধ কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়, 14 দফা নীতি কী, ভার্সাই সন্ধির 2টি কারণ লেখো, ন্যাসিবাদ ও ফ্যাসিবাদ বলতে কী বোঝো। 5 অধ্যায় থেকে 2 মার্ক বলে দিলাম। এবার 5 অধ্যায় থেকে 4 মার্কের যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে টিকা লেখো রক্তাক্ত রবিবার, টিকা লেখো বলশেভিক বিপ্লব, ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন, 4 মার্কে এটা দেখতে পারো তোমরা। এছাড়া 4 মার্কে আরও যেগুলো দেখবে স্পেনের গৃহযুদ্ধের কারণ এবং ফলাফল কী, এটা দেখবে। এখান থেকে 8 মার্কের সর্বমোট একটা প্রশ্নই দেখে যাবে 5 অধ্যায় থেকে, সেটা হচ্ছে জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের কারণ কী ছিল, জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের কারণ কী ছিল। খুব ভালো প্রশ্ন, তোমরা ভালোভাবে দেখে যাবে। 6ষ্ঠ অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখবে 2 মার্কের জন্য সেগুলো হচ্ছে রুশ জার্মান অনাক্রম চুক্তি কী, ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কী বোঝো, মিউনিক চুক্তির গুরুত্ব লেখো, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কী, ক্যাশ এবং ক্যারি নীতি কী, পার্ল হারবার আক্রমণের ঘটনা বলতে কী বোঝো, মার্শাল পরিকল্পনা কী, ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি কী, ঠান্ডা লড়াই কী, ন্যাটো কী। এগুলো তোমরা 2 মার্কের 6 অধ্যায় থেকে দেখবে। যেগুলো প্রশ্ন বললাম সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 মার্কে তোমরা যেগুলো দেখবে সেগুলো হচ্ছে ইতালি কর্তৃক আবিসিনিয়া আক্রমণের কারণগুলি উল্লেখ করো, টিকা লেখো মিউনিক চুক্তি। আরেকটা প্রশ্ন 4 মার্কের, হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের কারণগুলি উল্লেখ করো, মুক্তি দিবস কী। আরেকটা দেখবে পার্ল হারবারের ঘটনা, এটা দেখবে 4 মার্কের, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ কী, 4 মার্কে এটা তোমরা দেখতে পারো। 8 মার্কে তোমরা 6 অধ্যায়ের 8 মার্ক যেগুলো দেখবে সেগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে অক্ষশক্তির পরাজয়ের কারণ কী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল এইগুলো তোমরা দেখে যাবে। এখানে বলে রাখি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে অক্ষশক্তির পরাজয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের কিন্তু দেখে যেতেই হবে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল এইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। তারপরে আসছি আমরা 7 অধ্যায়ে। দেখো 7 অধ্যায়ে 2 মার্কের জন্য যেগুলো দেখবে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী ছিল, আর এটা দেখবে জাতিসংঘ প্রতিষ্ঠায় উইড্রো উইলসনের 14 দফা শর্তের ভূমিকা কী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আটলান্টিক চার্টার কি, এটা তোমরা দেখে যাবে। লিগ অফ নেশন বলতে কী বোঝো, এটা তোমরা দেখবে। সম্মিলিত জাতিপুঞ্জের মূলনীতি কী ছিল, এটা তোমরা দেখবে। আর ভেটো কি, এটা তোমাদের দেখতে হবে।
তো এই ছিল তোমাদের ইতিহাসের ওভারঅল সাজেশান প্রতিটি অধ্যায়ের। এবং এইখান থেকে যেই প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো তো আসবেই। তাছাড়া তোমাদের ইতিহাসের শর্ট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাগ্রস্ততায় তোমরা ভোগো যে কী শর্ট তোমরা পড়বে। দেখো, ইতিহাসের শর্ট বলতে গেলে তোমাদের আগে বলবো টেক্সট বইটা খুঁটিয়ে তোমাদের পড়তে হবে, কারণ টেক্সট বইয়ের মধ্যেই অধিকাংশ শর্ট তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এছাড়া তোমরা যেটা দেখবে, সহায়িকা যে সমস্ত বই তোমাদের আছে, সে যে কোনো রাইটারের সহায়িকা হতে পারে, সেই সহায়িকা বইয়ের যাবতীয় শর্ট এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ, শূন্যস্থান পূরণ যা থাকুক না কেন, সেই শর্টগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। সুতরাং শর্টের সেরকমভাবে কোনো সাজেশান দেওয়া যায় না, কিন্তু 2, 4 এবং 8-এর যে সাজেশান আমি অধ্যায়ভিত্তিক দিয়ে দিলাম, এর বাইরে কিন্তু তোমাদের 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এর বাইরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং তোমাদের যাতে ভালো হয় পরীক্ষা, তার জন্য শুভকামনা থাকলো। আগামীতে তোমরা আরও ভালো প্রিপারেশন নাও, এবং যারা যারা একটু পিছিয়ে আছো তারা এই সাজেশনগুলো ফলো করো। যারা যারা এগিয়ে আছো তারা তো অবশ্যই করবে, আর যারা যারা পিছিয়ে আছো তারা এই সাজেশনগুলো অবশ্যই ফলো করো। এগুলো করলে তোমাদের কিন্তু 5 নম্বরেরও বাইরে কিন্তু তোমাদের মার্কস চলে আসবে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমাদের সবাইকে আগাম শুভকামনা। তোমরা যাতে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো, তার জন্য অনেক আশীর্বাদ থাকলো। আর আজকে আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি।